আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ২০২৬ সনের ডিসেম্বর মাসের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, এরকম একটি লিখিত সাক্ষাৎকার তিনি আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দিয়েছেন। আর তার সেই সাক্ষাৎকার ছাপার পরই বাংলাদেশ এবং বাংলাদেশ সংশ্লিষ্ট আন্তর্জাতিক অঙ্গনে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। তার পক্ষের এবং বিপক্ষের যারা লোকজন রয়েছেন নানা রকম কথাবার্তা বলছেন। বিশেষ করে পক্ষের লোক যারা আছেন তাদের মধ্যে এক ধরনের উন্নাসিকতা, এক ধরনের আর্ত অহমিকা, এক ধরনের প্রতিশোধ গ্রহণের যে ইচ্ছা বা প্রতিহিংসা গ্রহণ করার যে ইচ্ছা, যেটাকে আমরা জিঘাংসা বলি, প্রতিহিংসা চরিতার্থ করার ইচ্ছা, জিঘাংসা, এটা আবার নতুন করে দানা বেঁধেছে। এবং শেখ হাসিনা বিভিন্ন সময় তার নেতাকর্মীদেরকে বলেছিলেন যে তোমরা তালিকা করো। যদিও সবাই বলার চেষ্টা করছেন যে এটা রাজনৈতিক একটা কৌশল, তারপর নেতাকর্মীদের থেকে চাঙ্গা রাখার একটা কৌশল, যেখানে তিনি নিজে বিদেশে পালিয়ে চলে গেছেন, সেখানে বাংলাদেশে যারা পালিয়ে আছেন তারা পালিয়ে থেকে তালিকা করবেন, এসে হাস্যকর কোনো বিষয় নয়। এ ধরনের সমালোচনা হয়েছে বটে, কিন্তু সবাই জানে যে প্রতিশোধ গ্রহণ করার ক্ষমতা শেখ হাসিনার কি পরিমাণ আছে। ফলে কি হলো যে তার ১৭ বছরের শাসন, তার আগে ৫ বছরের শাসন ৯৬ থেকে ২০০১, তার আগে বিরোধী দলীয় নেত্রী হিসেবে তার যতটুকু ক্ষমতা ছিল সেই ক্ষমতা দেখিয়ে তিনি ছাত্রলীগকে ব্যবহার করে, যুবলীগকে ব্যবহার করে যেভাবে রাজপথে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতেন, সেই সন্ত্রাসের রাজত্বের কাছে এরশাদ শাহী থেকে শুরু করে প্রথম জমানায় সেই বেগম জিয়ার যে শাসনামল ৯১ থেকে ৯৬, তারা কিন্তু সবাই শেখ হাসিনাকে ওইভাবে ভয় করতেন যে তিনি সব কিছু করতে পারেন। সেই বাসে গান পাউডার দিয়ে মানুষ মারা, ককটেল বিস্ফোরণ করানো, বিশ্ববিদ্যালয় অশান্ত করা, ছাত্রলীগের বাহিনী লেলিয়ে দিয়ে প্রতিপক্ষকে ঠ্যাং ভেঙে চুরমার করে দেওয়া ইত্যাদি নানা রকম কর্মকাণ্ড তিনি করতে পারেন এবং তিনি করেছেন। এটা তার প্রতিপক্ষরা মনে করে। তো সেই কারণে তার ফিরে আসার যে খবর, সেই খবরে ভয় এবং আতঙ্ক, তারপর তুষ্য এবং তাচ্ছিল্য সবগুলো একত্রে মিশে একটা বিকৃত অবস্থা হয়ে গেছে। মানুষ হাসতে গিয়ে অনেক সময় দেখবেন না যে ছোট বাচ্চা ছেলেরা মানে অনেক সময় হাসতে গিয়ে কেঁদে ফেলে, আবার কাঁদতে গিয়ে হেসে ফেলে। আমরা এদেরকে ছোটকালে বলতাম মানে হাসি কান্না বলার মা, পয়সা কটা দিলা না, এরকম তাদেরকে ঠাট্টা করতাম। হাসতে হাসতে কেঁদে ফেলতো, কাঁদতে কাঁদতে হেসে ফেলতো। এখন শেখ হাসিনার আসার খবরে বিরাট একটা শ্রেণী হাসতে হাসতে কেঁদে ফেলছেন, কাঁদতে কাঁদতে হেসে ফেলছেন। অনেকে হয়তো জোরে জোরে যাত্রা পালার মতো হাসছেন, মুহা কিভাবে আসবে, সম্ভব নাকি বলে, ওরে মা গো, ওরে বাবা গো, আমার কি হবে গো, আবার আমাকে জেলে নেবে গো, এই কথা বলে ফেলছেন। সে কি আমাদেরকে ছাড়বে গো, সেই কাজ করতে পারে গো, এরকম নানা রকম প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। তো সেই দিক থেকে মানে এই যে শেখ হাসিনা আসতে চাচ্ছেন, এই বয়সে সে হুমকি দিচ্ছেন, এটি কি আসলে সম্ভব কিনা? ৮০ বছর বয়সে এবং বর্তমান প্রেক্ষাপটে এটা মধ্যযুগ নয়, এটা সম্ভব কিনা? পক্ষে বিপক্ষে দুইভাবেই কথা বলতে পারেন। আপনি দেখেন যে পৃথিবীতে কতগুলো শাসক আছেন, যোদ্ধা আছেন, যারা যুদ্ধক্ষেত্রে যথেষ্ট নিষ্ঠুরতার পরিচয় দিতেন, ইচ্ছা করে দিতেন। বিশেষ করে তৈমুর লং, চেঙ্গিস খান, হালাকু খান, এই বংশের আরেকজন ছিলেন বাতু খান, যিনি ইউরোপ আক্রমণ করেছিলেন, বাতু খান। মানে তার ভয়ে ইউরোপ তছনছ হয়ে গিয়েছিল। তারপর আরও অনেকে আছেন, রাশিয়াতে আছেন, বেশ কয়েকজন ছিলেন। তো আইভান দ্য টেরিবল, খুবই কুখ্যাত একজন শাসক ছিলেন আইভান দ্য টেরিবল।
তারপর মধ্যপ্রাচ্যের সেই আয়ামে জাহিলিয়াত যুগের বহু সংখ্যক শাসকের নাম বলতে পারবো, যারা শুধুমাত্র যুদ্ধের ময়দানে যাওয়ার আগে যে সন্ত্রাস করতেন, সেই সন্ত্রাসে তাদের 90% বিজয় হয়ে যেত। এবং যখন তারা কোনো একটা বিজয় করতেন বা শহর জয় করতেন, সেখানে মানুষের মাথা কেটে তারা পিরামিড তৈরি করতেন, এবং সেই পিরামিড বহুদিন পর্যন্ত গন্ধ ছড়াতো সেখানে, মানুষ পাগল হয়ে যেত, কুকুরগুলো পর্যন্ত সেখান থেকে দুর্গন্ধে চলে যেত। এর ফলে ওই সমস্ত শাসকের নাম শুনলে মানুষ থর থর করে কেঁপে উঠত, থর থর করে কেঁপে উঠত। তো সেই কারণে কি হচ্ছে, কিছু শাসক যারা ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, নীতি নৈতিকতা দিয়ে শাসন করেন, আবার কিছু শাসক আছেন যারা নিষ্ঠুরতা দিয়ে, নির্মমতা দিয়ে, কঠোরতা দিয়ে শাসন করেন। তো শেখ হাসিনার ক্ষেত্রে আসলে নির্মমতা, কঠোরতা এটা আগে চলে আসছে। তার নরম দিক থাকতে পারে যারা পেয়েছেন তারা, কিন্তু আমরা যারা বাইরে দেখেছি তাকে, তারা সবসময় তার এই গরম দিকগুলো দেখেছি। এবং তার সম্পর্কে যে ধরনের কথাবার্তা মানে প্রচারিত হয়েছে, সত্য মিথ্যা আমরা বলতে পারবো না, কিন্তু এগুলো প্রচারিত হয়েছে, তার প্রতিপক্ষরা বলেছে। তো যখন প্রতিপক্ষরা বলেছে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, তখন তাকে ছোট করার জন্য। এখন ওই ধরনের কথা যেহেতু আগে বলা হয়ে গেছে, সেগুলো এখন রীতিমতো ভীতি ছড়াচ্ছে। যেমন একটা বক্তব্য হলো, তার পিতার একজন হত্যাকারী, এটা কি কর্নেল ফারুক, কর্নেল রশিদ, নাকি মেজর কে যেন, বজলুল হুদা না কে যেন, এরকম একটা, এরকম তার প্রতিপক্ষরা ছড়িয়েছিল যে সে নিজে গিয়ে হাতে রামদা দিয়ে বা ভোজালি দিয়ে, যেটাতে গরু জবাই করে, ওইরকম একটা অস্ত্র দিয়ে এই তার পিতার হত্যাকারীকে সে নিজের হাতে জবাই করেছে, রক্ত ফিনকি দিয়ে পড়েছে। এই সমস্ত কথাবার্তা কিন্তু, যে এই মহিলা এত খারাপ, এত নিষ্ঠুর, কষায়ের চেয়েও খারাপ, সে নিজের হাতে ওই তলোয়ার দিয়ে, ভোজালি দিয়ে সে তার পিতার হত্যাকারীকে খুন করেছে। এখন এটা ওই সময়টাতে সবাই হয়তো মনে করছে, হায় হায়, সি সি, কী অবস্থা। এখন এই জিনিসগুলো যখন সামনে আসছে, তখন চিন্তা করলে, খায় আল্লাহ, এই মহিলা যদি আমারে জবাই করে, এই মহিলা যদি আমারে পায়, কি একটা বিশ্রী অবস্থা। এবং যে মনে করেন শেখ হাসিনার যে সমস্ত বিরুদ্ধ পক্ষ লোক, এটা দুর্বল চিত্তের লোক, চ্যাটাং করে লাভ দিয়ে বসছে, একটা কাজ করে বসছে, তাদের মধ্যে তখন ওই অতীতের সেই স্মৃতিগুলো সামনে আসছে, এবং সেই দুর্নাম বদনামগুলো এখন তার কাছে একটা মরণ ব্যাধি রূপে দেখা দিয়েছে। সারাদিন সে শুধু ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ বলছে। এর বাইরে জামাতের যে সমস্ত লোকজনকে সে ফাঁসিতে চড়িয়েছে, কেউ বিশ্বাস করেনি যে সালাউদ্দিন কাদের চৌধুরীকে সে ফাঁসিতে চড়াবে। এই কারণ হলো, সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে তার একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল। সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে আমারও ব্যক্তিগত ভালো সম্পর্ক ছিল। উনি যেটা বলেছেন যে সালাউদ্দিন কাদের চৌধুরী মানে তাকে, সালাউদ্দিন কাদের চৌধুরী আমাকে বলেছেন যে তার সাথে তার একটা সম্পর্ক ভাই বোনের মতো। দুনিয়া উল্টে যেতে পারে, শেখ হাসিনা কখনো তার এই ভাইকে সে অস্বীকার করতে পারে না। এবং আমি সালাউদ্দিন কাদের চৌধুরীর অফিসে, এটা সম্ভবত সেই 91-92 সনের দিকে তার একটা সাক্ষাৎকার নিয়েছিলাম। আমি তখন নতুন ব্যবসা শুরু করেছি, আবার পার্ট টাইম সংবাদপত্র চাকরি করি। তখন তিনি এই কথাটা বলেছিলেন। এটা চিত্র বাংলার জন্য সাক্ষাৎকার নিয়েছিলাম। তো সেই বিরাট সেই সাক্ষাৎকার, তো তিনি সেখানে ইন ডিটেলস বলেছিলেন আমার কাছে যে তার সাথে জামাতের কী সম্পর্ক, বেগম জিয়ার কী সম্পর্ক, তার সাথে শেখ হাসিনার কী সম্পর্ক। এবং তিনি বলেছিলেন যে শেখ হাসিনাকে গালাগালি করা, তারপরে তার বিরুদ্ধে বলা, এটা আমার রাজনীতির একটা অংশ, এটা শেখ হাসিনা জানেন, খুব ভালো করে জানেন। কিন্তু এর বাইরে আমাদের একটা অসাধারণ একটা পারিবারিক সম্পর্ক আছে, আমি তাকে বোন হিসাবে ডাকি, এবং সেও আমাকে তুই তুই করে ডাকে। এবং সে বলল যে আমি যখন এরশাদ জামানার মন্ত্রী, তখন একদিন সে আমাকে একটা ছোটো চিঠি লিখলো যে সালাউদ্দিন রুমে চলে আয়, মানে মুড়ি বুট রেডি করা আছে। তো গিয়ে দেখলাম যে সেই রুমে গেছি, 10-12 জন আওয়ামী লীগের এমপি, সবাই মিলে সেই মুড়ি বুট একসাথে বসে খেলাম, গল্প করলাম, অনেকক্ষণ হই হুল্লোড়। এর মধ্যে কে বা কারা এরশাদকে জানিয়ে দিয়েছে যে আপনার মন্ত্রী তো শেখ হাসিনার সাথে যুক্ত হয়েছে, সেই 86 পার্লামেন্টে যুক্ত হয়ে এখন কু হয়ে যাবে, আমার চাকরি যায় যায় অবস্থা। তো এই হলো সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে তার সম্পর্ক।
ফলে সালাউদ্দিন কাদের চৌধুরী একেবারে ফাঁসিতে ওঠার শেষ মুহূর্ত পর্যন্ত সে বিশ্বাস করতে পারেনি যে শেখ হাসিনা আসলেই তাকে ফাঁসিতে চড়াচ্ছে। আবার আরেকজন খুব বড় নেতা, রাজনৈতিক নেতা, এই ২-১ দিন আগে আমাকে টেলিফোন করে বললেন যে আ আ তার নিষ্ঠুরতা, যে রনি ভাই তার যে নিষ্ঠুরতা কোন পর্যায়ে কল্পনা করতে পারবেন না। সে তার সাথে যখন ইলিয়াস আলীর ওয়াইফ তার সন্তানরা দেখা করতে গেল, তখন তিনি ইলিয়াস আলীর জন্য এত কান্নাকাটি করলেন যে আ ইলিয়াস আলীর ওয়াইফ যে কেঁদেছে তার জন্য তার চেয়ে বেশি কেঁদেছেন শেখ হাসিনা। কিন্তু শেখ হাসিনা কিন্তু খুব ভালো করে জানতেন যে ইলিয়াস আলী কেল্লা ফতেহ হয়ে গেছে। তো এই হলো শেখ হাসিনার চরিত্র। এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর এক হাতে রণতুর্য। ফলে তিনি যদি আবার ক্ষমতায় আসেন আমাদের সবাইকে জেলে পাঠাবে, ওই নেতার বক্তব্য। এরপরে তার ছাত্রলীগ, যুবলীগ আমাদের ঘরের মা-বোনদের ইজ্জত লুট করবে, আমাদের ঘরের সবকিছু লুটপাট করে নিয়ে যাবে। এটা চলতে দেয়া যায় না, এটা হতে পারে না। রনি ভাই, এটা হবে না বাংলাদেশে। ৫ কোটি মানুষ, ৬ কোটি মানুষ এই ভয়ের মধ্যে সে একেবারে খালি হাতে শেখ হাসিনাকে, যাকে বলা হয়, বরণ করে নেবে এবং শেখ হাসিনার অত্যাচারের কাছে নিজের আত্মসমর্পণ করবে। এটা হবে না, হবে না, সে আসতে পারবে না। এবং এই কথা বলে সে মানে পরবর্তীতে ওই যে বললাম না, বলতে, বলতে নিজের যে ভয়, সে ভয়টাকে আবার তিনি উদগীরণ করে দিলেন। তো সার্বিক দিকে থেকে যেটা মনে হচ্ছে যে শেখ হাসিনা অত্যন্ত সুস্থ জ্ঞানে, সুস্থ মস্তিষ্কে, একেবারে ধীর স্থিরভাবে তিনি বর্তমান সরকারকে এবং তার বিরুদ্ধ পক্ষ যারা আছে তাদেরকে ভয় দেখানোর একটা পরিকল্পনা গ্রহণ করেছেন। আসা না আসা সেটা পরের ব্যাপার, কিন্তু তিনি এখন ভয় দেখাবেন। যতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক মিডিয়া তাকে মাথায় করে না আসবে, যতক্ষণ পর্যন্ত ভারতীয় কর্তৃপক্ষ তাকে পরিত্যাগ করবে না, এবং যতক্ষণ পর্যন্ত তিনি বার্ধক্যের করাল গ্রাসে তিনি ছিন্ন বিচ্ছিন্ন ক্ষতবিক্ষত হবেন না, ততক্ষণ পর্যন্ত তিনি এভাবেই ভয় দেখাতে থাকবেন। যেভাবে অতীতে চেঙ্গিস খান ভয় দেখিয়েছেন, যেভাবে হালাকু খান ভয় দেখিয়েছেন, যেভাবে তৈমুর লং ভয় দেখিয়েছেন, এভাবে শেখ হাসিনা ভয় দেখাবেন। এখন আমরা সেই ভয় পেয়ে যদি চিত হয়ে পড়ে যাই, সেটা তো আমাদের ব্যাপার। এই জন্য তো আর আপনি শেখ হাসিনাকে দায়ী করতে পারেন না। শেখ হাসিনা বলে যে আমি তো এরকমই, আমি তো সারা জীবন ভয় দেখাই আসছি, ভয় দেখাতে আমার ভালো লাগে, হরলিক্সের মতো আমি এমনি এমনি ভয় দেখাই, সারা জীবন আমি ভয় দেখিয়েছি, আমি সবসময় এইভাবে কথা বলি, তোমরা ভয় পেয়েছো কেন? আমি তো আমার মতো করে বলছি, তোমাকে ভয় পেতে কে বলেছিল? তো কাজেই তিনি তার মতো তার কাজ করে যাচ্ছেন। এখন আপনি আমি, আমরা যারা আছি, আমরা কি করব না না করব, এটাও আমাদের একান্ত ব্যক্তিগত বিষয়। অর্থাৎ আমরা ভয় কি পাবো নাকি রুখে দাঁড়াবো? আমরা কি ঐক্যবদ্ধ হব নাকি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে শুধু দৌড়াতে থাকবো? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।